অ্যাসিড বেসিস এবং সল্টসের যেটা সিরিজটা চলছিল, তো তার এনসিইআরটির কভার অলরেডি হয়ে গেছিলো। তো আজকে একটা রিভিশন বলতে পারো, যে অ্যাসিড বেসিস এবং সল্টসের যে হ্যান্ড রিটেন নোটস নিয়ে এসেছি। তো সেখানে শর্টকাটে যাতে মনে থাকে, তো তোমাদের তার জন্য কিন্তু একটা রিভিশন নোটস বলতে পারো এনেছি। তো দেখো এখানে অ্যাসিড বেসিস এবং সল্টে দেখো অ্যাসিডটা কি, এখানে অ্যাসিডের কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। একটা হলো সোর, তারপরে তোমার কি হচ্ছে পিএইচটা কি 7-এর থেকে কম। এবার অ্যাসিড আবার কি করে, H+ আয়ন দেয়, আর ব্লু থেকে রেড, অর্থাৎ লিটমাস পেপারের কথা বলা হয়েছে এখানে, ব্লু লিটমাসটাকে রেড করে। তাহলে ব্লু লিটমাসকে রেড করছে। তাহলে এখানে অ্যাসিডের দেখো কী কী ক্রাইটেরিয়া, এগুলো শর্টে মনে রাখতে পারবে। যে অ্যাসিড সোর হয় টেস্টের দিক থেকে, পিএইচ কত 7-এর থেকে কম হয়, H+ আয়ন দেয়, আর ব্লু টু রেড করে, অর্থাৎ লিটমাস পেপারটা যেটা ব্লু থাকবে সেইটাকে কিন্তু রেড করবে। আচ্ছা, অপরদিকে বেসটা দেখো, বেস কী হয়, বিটার হয়, এবার সোপি হয়, টাচ করার ক্ষেত্রে অনেকটা দেখবে সোপি টাচেস হয়। পিএইচটা হলো 7-এর থেকে বেশি, আর OH- আয়ন দেয়। কি আয়ন দেয়, OH-। আর এখানে কি করে, রেড লিটমাসকে ব্লু করছে। তাহলে রেড লিটমাসকে কি করছে, ব্লু করছে। বোঝা গেল? তাহলে অ্যাসিড আর বেস, এই যে এই পার্থক্যটা যদি তাড়াতাড়ি রিভিশন করতে চাও, তো এইভাবে মনে রাখতে পারবে যে অ্যাসিড হলো সোর, বেস হলো বিটার, আর সোপি টাচেস। তারপরে পিএইচ হলো অ্যাসিডের হলো 7-এর থেকে কম, আর বেসের হলো পিএইচ 7-এর থেকে বেশি। H+ আয়ন দেয় হলো অ্যাসিড, আর OH- আয়ন দেয় হলো বেস। ব্লু থেকে রেড করে লিটমাস পেপারকে অ্যাসিড, আর রেড থেকে ব্লু করবে কি, বেস। বোঝা গেল? এখানে সিম্পলি একটা বলেছি। তারপরে দেখো এক্সাম্পল দিয়েছি অ্যাসিডের, HCl, আর বেসের এক্সাম্পল হলো NaOH। বোঝা গেল? তারপরে দেখো একটা ডাইলুশন রিয়াকশন এখানে করেছি, যেখানে একটা ওয়াটার কি করছি, এখানে একটা অ্যাসিড আছে এই যে বিকারটাতে, তো সেখান থেকে কি করছি, ওয়াটার দিচ্ছি। এবার অ্যাসিডের মধ্যে যদি ওয়াটার দিই, তাহলে কি হচ্ছে, এখানে একটা এক্সোথার্মিক রিয়াকশান হচ্ছে। যেমন আমরা যদি হঠাৎ করে গরম তাওয়াটাকে যদি হলো ট্যাপ দিয়ে দিই এখানে, তো তখন কি হবে, একটা রিয়াকশান যেটা হবে সেটা কিন্তু এই এক্সোথার্মিক। বোঝা গেল? তাহলে এক্সোথার্মিক রিয়াকশানের জন্য কিন্তু আমরা এটা কিন্তু করব না, তাই জন্য এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি। কারণ অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি ওয়াটার যদি দেই, তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট রিয়াকশানটা খুব হিট উৎপন্ন করছে, এবং যার ফলে কিন্তু সেটা একটা হার্মফুল হতে পারে। কিন্তু যদি আমি ওয়াটারের মধ্যে ধীরে ধীরে অ্যাসিডটাকে কিন্তু ড্রপ ওয়াইজ দিচ্ছি, এখানে ড্রপ ওয়াইজ, এই যে লিখে দিয়েছি ড্রপ ওয়াইজ প্লাস শেক করছি এবং ধীরে ধীরে ড্রপ ওয়াইজ দিচ্ছি, তখন কিন্তু সেই রিয়াকশানটা আমরা ঠিক। তো এবার একটা কোশ্চেন ছিল যে ডাইলুশনের ক্ষেত্রে যে কোন রিয়াকশানটা ঠিক, তাহলে ওয়াটার যদি আমি হলো অ্যাসিডে দিই সেটা কিন্তু ঠিক হবে না, তাহলে অ্যাসিড যদি ওয়াটারের মধ্যে দিই সেটা কিন্তু ড্রপ ওয়াইজ বা শেক করে, তখন সেটাই ডাইলুশন রিয়াকশানটা কিন্তু সঠিক হবে। তাই জন্য এটাতে গ্রিন। বোঝা গেল? তো এইভাবে যদি দেখো প্রপারলি হ্যান্ড রিটেন নোটসটা এই জন্যই এনেছি, যাতে এই কনসেপ্টগুলি আবার একবার প্রপারলি রিভিশন হয়, এবং এক্সামের আগে সময় যখন পাওয়া যাবে না, তখন তো আর এনসিইআরটি সিরিজ লাইন বাই লাইন আলোচনা, তখন আর অত সমস্যা হবে। তাই জন্য কিন্তু এই হ্যান্ড রিটেন নোটস হিসাবে কিন্তু প্রপারলি রিভিশন করতে পারবে। দেখো এখানে বলেছি কি, ড্রাই লিটমাস পেপার আর ড্রাই HCl এর ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশানটা কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখি কিন্তু একটা কোশ্চেন ছিল যে যেখানে লিটমাস পেপার দেওয়া ছিল সেখানে ড্রাই ছিল, কিন্তু তার সাথে কিন্তু HClটা যেটা অ্যাসিড যার সাথে রিয়াকশান হচ্ছে সেটা কিন্তু হলো ড্রাই ছিল। এবার ড্রাই HCl আর ড্রাই লিটমাস পেপার সেটাতে কিন্তু কোনো রিয়াকশান হয় না। তো রিয়াকশানের জন্য লাগে কিন্তু অ্যাসিড যে লিটমাস পেপারটাকে যে চেঞ্জ করবে, এখানে যে লিটমাস পেপারের যে কালারটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ব্লু লিটমাস থেকে রেড হচ্ছে শুধুমাত্র কি মিডিয়ামে, অ্যাকুয়াস মিডিয়ামে। তাহলে অ্যাকুয়াস মিডিয়াম যদি আমরা দিই, তবে কিন্তু একমাত্র এখানে অ্যাসিডিক রিয়াকশান হবে। তো লিটমাস পেপারের কালারটা কিন্তু চেঞ্জ হবে, তাহলে অ্যাকুয়াস মিডিয়াম ছাড়া কিন্তু এখানে ড্রাই HCl কাজ হবে না। তো এইটাই আমি একটা নোট করে দিয়েছি যে এখানে কোনো রিয়াকশান কিন্তু হবে না। ওখানে একটা ছিল অপশানে যে কি কোনো রিয়াকশান হবে না হবে না। বোঝা গেল? নেক্সট দেখো বলেছিলাম যে ইন্ডিকেটার, এখানে ইন্ডিকেটার হিসাবে যে কটা ইন্ডিকেটার আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল হলো নিউট্রাল বা অ্যাসিড বেস যেটা, তারপর সিনথেটিক আর অলফ্যাক্টরি।
এবার এই অ্যাসিড বেস ইন্ডিকেটর যেগুলো ন্যাচারালও বলি আমরা, কি ন্যাচারাল ইন্ডিকেটর, সেটা হলো ন্যাচারালের মধ্যে লিটমাস পেপার ছিল, রেড ক্যাবেজ লিপ ছিল, তারপর টার্মারিক আর কালার পেটালস অফ হাইড্রোজিনা প্ল্যান্ট। এখানে ছিল হলো হাইড্রোজিনা, আমরা যে বলেছিলাম হাইড্রোজিনা, সেই হাইড্রোজিনা প্ল্যান্ট। তো সেই হাইড্রোজিনা প্ল্যান্টও কিন্তু এখানে পড়ে যাবে হলো ন্যাচারাল বা অ্যাসিড বেস ইন্ডিকেটরের মধ্যে। বা সিনথেটিকের মধ্যে দুটো ছিল, একটা হলো ফেনolphthalein আর একটা মিথাইল অরেঞ্জ। এগুলো অলরেডি আগে আলোচনা হয়েছে, আশা করি তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। অলফ্যাক্টরির মধ্যে বলেছিলাম, অলফ্যাক্টরি মানে স্মেল দিয়ে আমরা তাদের চিনব। অনিয়ন, ক্লোভ আর ভ্যানিলা, তিনটে উদাহরণ দিয়েছিলাম অনিয়ন, ক্লোভ আর ভ্যানিলা দিয়ে। বোঝা গেল? তাহলে ইন্ডিকেটরটা ন্যাচারাল, সিনথেটিক আর অলফ্যাক্টরি হলো। এখানে একটা চার্ট করে নিয়ে এসেছি যাতে তোমাদের সহজে বুঝতে সুবিধা হয়। এবার দেখো এখানে দেখো লিটমাস পেপারটার কথা বলেছিলাম। লিটমাস পেপারটা একটা পার্পল ডাই, কি একটা পার্পল ডাই, নর্মাল অবস্থায় থাকে, পার্পল ডাইও হয়। তো সেই লিটমাসটা এক্সট্রাক্ট করা হয় কোথায় থেকে? লাইকেন থেকে। কোথায় থেকে? লাইকেন থেকে। এবার লাইকেন হলো একটা থ্যালোফাইটা প্ল্যান্ট। এই যে এখানে একটা ছোট্ট পিকচারে দেখো লাইকেন একটা থ্যালোফাইটা প্ল্যান্ট। তো সেই লাইকেন থেকে এক্সট্রাক্ট করা হয় কিন্তু লিটমাস। ফানজি প্লাস অ্যালগি যেটা, সেখান থেকে কিন্তু হয় কি লাইকেন। ফানজি প্লাস অ্যালগি থেকে হয় লাইকেন। তো এই ছোট ছোট এগুলো কিন্তু এনসিইআরটিতে অলরেডি কভার করেছি, তাও একবার রিভিশনের জন্য আমি কিন্তু এভাবে হ্যান্ড রিটেন নোটস কিন্তু প্রিপেয়ার করেছি। তো তারপরে দেখো এবার এখানে কিছু ইন্ডিকেটর দিয়েছি একটা চার্টের মাধ্যমে, অ্যাসিড বেস এবং ইন্ডিকেটর। এবার অ্যাসিডের সাথে যদি রিয়াকশান করি তো সেই ইন্ডিকেটরগুলো কীরকম চেঞ্জ হচ্ছে বা কী কালার দিচ্ছে সেইটা কিন্তু দেখব। এবার এখানে প্রথমে হলো দেখো, প্রথমে এই ছকটাতে ন্যাচারাল দিয়েছি। ন্যাচারাল ইন্ডিকেটর যেগুলো আছে, যেমন আলোচনা করলাম লিটমাস। লিটমাস কী করছে? অ্যাসিডে যদি লিটমাস দেওয়া হয়, লিটমাস পেপার, তাহলে ব্লু থেকে রেড হচ্ছে, আর বেসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে রেড থেকে ব্লু। এবার টারমারিক কী করছে? টারমারিক কিন্তু অ্যাসিডে কোনো চেঞ্জ দেবে না, অর্থাৎ টারমারিকের যেটা রিয়েল কালার, ইয়েলো কালার, সেই কালারটাই কিন্তু থাকছে, আর বেসে কিন্তু সেটা রেড হয়ে যাচ্ছে। অনেক সময় দেখি জামাতে দেখবে যে হলুদের দাগ লাগলে সেটা কিন্তু যদি সাবান দিয়ে ধোও তখন কিন্তু সেটা একটা হালকা ইটের যে কালারটা আসে রেড, সেটা কিন্তু হয়ে যায়। তবে চায়না রোজ আছে, সেটা কিন্তু অ্যাসিডে কি ডার্ক পিঙ্ক তৈরি করছে, আর বেসে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে গ্রিন কালার দিচ্ছে। তারপরে রেড রোজের ক্ষেত্রেও অ্যাসিডে রেড এবং বেসে গ্রিন। আর হাইড্রোজিনিয়া প্ল্যান্ট যেগুলো বললাম আগের ক্ষেত্রে, সেটা ব্লু দিচ্ছে, আর এখানে কি হচ্ছে? এখানে পিঙ্ক। বেসের ক্ষেত্রে সেই কালারটা চেঞ্জ হয়ে গিয়ে পিঙ্ক হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই চার্টটা ইজিলি মনে রাখার জন্য, সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো সিনথেটিক ইন্ডিকেটর যেগুলো বলেছিলাম, একটা ফেনolphthalein আর একটা মিথাইল অরেঞ্জ। তো ফেনolphthalein হলো অ্যাসিডে চেঞ্জ হয়, কালার লেস থাকে, মানে কোনো কালার চেঞ্জ হয় না, যেমন টারমারিক সেরকম ফেনolphthalein-ও, কিন্তু ফেনolphthalein-টা হলো সিনথেটিক, আর বেসে গিয়ে হয়ে যাচ্ছে দেখো পিঙ্ক কালার, আর মিথাইল অরেঞ্জটা হয়ে যাচ্ছে হলো রেড অ্যাসিডে, আর বেসে গিয়ে হচ্ছে ইয়েলো। বোঝা গেল? নেক্সট দেখো এখানে কিছু একটা অ্যাসিডের চার্ট এনেছি, যেখানে কিছু অ্যাসিডের নাম আছে আর কোথায় কোথায় পাওয়া যায়, ফাউন্ডিন। প্রথমে আছে অ্যাসিটিক অ্যাসিড, সেটা হলো ভিনিগারে পাওয়া যায়। ভিনিগার থেকে আমরা কি পাই? অ্যাসিটিক অ্যাসিড। তারপর ফর্মিক অ্যাসিড, সেটা হলো অ্যান্টের স্টিং, যেটা পিঁপড়ে কামড়ালে আমরা সেখান থেকে কিন্তু ফর্মিক অ্যাসিড পাই। তো সিট্রিক অ্যাসিড, সিট্রাস ফ্রুট যেমন অরেঞ্জ, এই যে লেমনস, অরেঞ্জ লেমনস, দেখো এখানে কিছু পিকচার দিয়েছি, এই যে অরেঞ্জ লেমনস, এগুলো থেকে কিন্তু সিট্রাস ফ্রুট যেগুলো, সেগুলো থেকে সিট্রিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে বলেছে কি ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কার্ড থেকে, আমরা ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় স্পিনাচ থেকে। তারপরে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটার আরেকটা নাম হলো ভিটামিন সি। ভিটামিন সি এটা পাওয়া যাচ্ছে হলো আমলা আর সিট্রাস ফ্রুট যেগুলো, সেগুলো থেকে। তারপরে আছে দেখো টার্টারিক অ্যাসিড, এই টার্টারিক অ্যাসিডটা পাওয়া যাচ্ছে টারমারিন্ড, গ্র্যাপস আর আনরাইপ ম্যাঙ্গোস। এই যে টারমারিন্ড তেঁতুল থেকে পাচ্ছি, তারপরে গ্র্যাপস আর আনরাইপ ম্যাঙ্গোস থেকেও পাচ্ছি। বোঝা গেল? এবার কিছু বেসের এরকম চার্ট দিয়েছি, যেখানে নেম অফ বেস আর ফাউন্ড ইন কোথায় পাওয়া যাচ্ছে। দেখো একটা বেস হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, সেটা নাম হলো লাইম ওয়াটার, সেটা কোথায় পাওয়া যাচ্ছে? লাইম ওয়াটারে পাওয়া যাচ্ছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় পাওয়া যাচ্ছে? লাইম ওয়াটারে। তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো আমরা কীভাবে হচ্ছে উইন্ডো ক্লিনার হিসেবে ব্যবহার করছি, উইন্ডো ক্লিনারে পাওয়া যাচ্ছে। তবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি কাপড় কাচার যেটা সাবান, কস্টিক সোডা, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু সোপে পাওয়া যাচ্ছে।
তারপরে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH, এটাকে কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া বলছি, তো মিল্ক অফ ম্যাগনেসিয়াতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো অ্যান্টাসিড হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, অ্যান্টাসিড। বোঝা গেল? তো এখানে কিছু বেসের চার্ট ছিল। আর কেমিক্যাল প্রপার্টিজ কিছু আছে, দেখো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে এবার দেখো অ্যাসিডের সাথে কয়েকটা রিয়াকশান দেখো, মেটাল, তারপরে মেটাল কার্বনেট আর মেটাল হাইড্রোজেন কার্বনেট, মেটালিক অক্সাইড, বেস হলো। মেটালের সাথে যে রিয়াকশান হচ্ছে তার ফলে কি তৈরি হচ্ছে, এখানে একটা চার্টের মতো করেছি যাতে সবকটা রিয়াকশান খুব ইজিলি মনে থাকে, এবং রিভিশন করার জন্য কিন্তু এই প্রপারলি হ্যান্ডরিটেন নোটসটা কিন্তু বানিয়েছি। তো অ্যাসিডের সাথে যে মেটালের রিয়াকশান সেটাতে কি হচ্ছে, সল্ট প্লাস H2 মানে লবণ তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরিও করছে। তারপর দেখো মেটাল কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেটের সাথে যে অ্যাসিড রিয়াকশান করছে সেখানে কিন্তু সল্ট তৈরি করছে, তার সাথে কিন্তু CO2 একটা গ্যাস তৈরি হচ্ছে এবং সেখানে ওয়াটার। এবার মেটালিক অক্সাইডের সাথে যদি অ্যাসিড রিয়াকশান করে সেখানে কিন্তু সল্ট প্লাস ওয়াটার। এভাবে করে মেটালিক অক্সাইড এবং বেসের সাথেও কিন্তু সল্ট প্লাস ওয়াটার, মানে মেটালিক অক্সাইডে যেহেতু মেটাল কি হয়, মেটাল নর্মালি বেসিক নেচার হয়, তাই জন্য মেটালের সাথেও যেটা অ্যাসিডের রিয়াকশান সে বেসের সাথেও রিয়াকশানটা কিন্তু সেমই হবে, তাই জন্য দুটোতেই সল্ট প্লাস ওয়াটারই কিন্তু হয়েছে। বোঝা গেল? তাহলে মেটালের সাথে সল্ট প্লাস H2, এবার H2 গ্যাসটা কি হয়, পপ সাউন্ড দেয়, এটা পরে ভালো করে আলোচনা করব। এবার তারপরে মেটাল কার্বনেট আর হাইড্রোজেন কার্বনেটের সাথে সল্ট দিচ্ছে, তার সাথে CO2 দিচ্ছে, এই CO2টা কিন্তু লাইম ওয়াটার টেস্টে কিন্তু কাজে লাগে, আর H2O ওয়াটার রিলিজ করছে। তারপরে মেটালিক অক্সাইড আর বেসের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড কি করছে, সল্ট প্লাস ওয়াটার দুটোর ক্ষেত্রেই দিচ্ছে। বোঝা গেল? নেক্সট দেখো বেসের সাথে কটা রিয়াকশান আছে, বেসের সাথে মেটালের রিয়াকশানে ওই যে একই, এখানে মেটাল যেহেতু অ্যাসিডিক নেচার তাই সল্ট প্লাস ওয়াটার এখানে তৈরি হচ্ছে। তারপরে নন মেটালিক অক্সাইড মানে কি অ্যাসিডিক, এটা তো হ্যাঁ হলো নন মেটালিক অক্সাইড, তার সাথেও কিন্তু সল্ট প্লাস ওয়াটার দিবে। আর অ্যাসিডের সাথে বেস আমরা জানি, অ্যাসিডের সাথে কি দিচ্ছে, সল্ট প্লাস H2। বোঝা গেল? আচ্ছা এখানে দেখো মেটালের সাথে রিয়াকশানটা অ্যাসিডের ডিটেলিং দিয়েছি। দেখো এখানে কি বলেছে, মেটাল যেটা অ্যাসিডের সাথে রিয়াকশান করে কি হচ্ছে, 2HCl এখানে অ্যাসিড, আর এখানে মেটাল হলো জিঙ্ক, তাহলে জিঙ্ক ক্লোরাইড, মানে অর্থাৎ এখানে একটা সল্ট তৈরি হচ্ছে আর একটা H2। আবার বেসের সাথে যদি হয় মেটালের রিয়াকশান সেখানেও সল্ট প্লাস H2 হচ্ছে 2NaOH, এখানে তার সাথে জিঙ্ক যেটা মেটাল, তাহলে সোডিয়াম জিঙ্কেট, Na2ZnO2, এটা একটা সল্ট, এটার নাম কি, সোডিয়াম জিঙ্কেট, প্লাস এখানে H2। তাহলে দুটোর ক্ষেত্রে একটা সল্ট প্লাস অ্যাসিড আর বেস যেটাই হোক মেটালের সাথে রিয়াকশানে কিন্তু সল্ট প্লাস H2 গ্যাস তৈরি করছে। নেক্সট বলেছি এখানে দেখো বললাম যে H2 গ্যাস যেটা তৈরি হচ্ছে মেটালের সাথে রিয়াকশানে সেটা কিন্তু পপ সাউন্ড দিচ্ছে। তাহলে পপ সাউন্ডটা কিন্তু আমরা যখনই একটা মোমবাতির কাছে কিন্তু যখনই H2 গ্যাসটাকে নিয়ে আসবো তখনই কিন্তু এই সাউন্ডটা রিলিজ হবে। কি সাউন্ডটা? পপ সাউন্ড। বোঝা গেল? আচ্ছা এখানে মেটাল কার্বনেট আর মেটাল হাইড্রোজেন কার্বনেটের একটা রিয়াকশানটা দিয়েছি অ্যাসিডের সাথে ডিটেলে, যে Na2CO3 প্লাস 2HCl, এখানে সোডিয়াম কার্বনেট যেটা, তার সাথে কিন্তু সোডিয়াম কার্বনেট মানে এখানে মেটাল কার্বনেট, আবার এখানে মেটাল হাইড্রোজেন কার্বনেট, যেটার সাথেই হোক দুটোর সাথে অ্যাসিডে কী হচ্ছে, একই প্রোডাক্ট তৈরি হচ্ছে, 2NaCl প্লাস CO2 প্লাস H2O, এখানেও NaCl হচ্ছে CO2 প্লাস H2, কিন্তু দেখো এখানে কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু আলাদা, এখানে দুটো অণু তৈরি হচ্ছে NaCl, এখানে কিন্তু সিঙ্গেল। তো মেটাল কার্বনেটের ক্ষেত্রে আর হাইড্রোজেন কার্বনেটের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এই পার্থক্যটাই। বোঝা গেল? নেক্সট একটা বললাম যে লাইম ওয়াটার টেস্টটা কি, ওই যে যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এবার এই যে Na2CO3 থেকে যে এই যে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কি করছে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি হলো এই যে লাইম ওয়াটারের সাথে যদি নিয়ে আসি, লাইম ওয়াটার মানে CaOH মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার কাছে নিয়ে আসলে এখানে কিন্তু একটা মিল্কি একটা তৈরি হবে। তো এখানে একটা প্রেসিপিটেট দেখবো আমরা সাদা অধক্ষে, যেটা সেই মিল্কি যখন আসবে সেইটার নামই হলো ক্যালসিয়াম কার্বনেট। তো এই CO2টা তখন কিন্তু লাইম ওয়াটার টেস্ট করতে কিন্তু হেল্প করে। বোঝা গেল?
তো রিয়াকশানটা ভালো করে দেখি। লাইম ওয়াটারের সাথে CO2 যদি দিই, সেখানে কিন্তু একটা মিল্কি সাবস্টেন্স তৈরি হচ্ছে, সেটার নাম হলো ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3। এবার এই CaCO3-র মধ্যে এই যে বিকারটাতে যে মিল্কি হলো, এখানে যদি আরও এক্সেস যদি CO2 দিই, তখন কিন্তু সেই মিল্কিনেসটা থাকবে না, সেটা কিন্তু হয়ে যাবে সলুবেল। এবার সলুবেল হয়ে গেলে সেটা কিন্তু কি প্রোডাক্ট তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা কিন্তু তৈরি হবে। আর এটা কিন্তু পুরোপুরিভাবে সলুবেল হবে, তখন কিন্তু সলুবেল, বোঝা গেল? তখন আর মিল্কিনেসটা থাকবে না। এবার তারপরে দিয়েছি দেখো মেটালিক অক্সাইড আর নন মেটালিক অক্সাইডের সাথে। মেটালিক অক্সাইডের সাথে বেসিক আর অ্যাসিডিক হলো নন মেটালিক। এবার শর্টকাট মনে রাখা হলো মেটালিক অক্সাইড MB, আমরা বলি না MB, এত MB ডেটা ইউজ করছি, তো সেই MB মানে M ফর মেটালিক অক্সাইড, B ফর বেসিক। আর নন মেটালিক মানে না, মানে N ফর নন মেটালিক, A ফর অ্যাসিডিক। তো নন মেটালিক নেচারটা হয় কিন্তু অ্যাসিডিক। তাহলে এবার অ্যাসিডের সাথে কি হচ্ছে, বেসের সাথে কি হচ্ছে দেখি। অ্যাসিডের সাথে যেটা মেটালিক অক্সাইডের রিয়াকশান হচ্ছে, সেটা তো জানি যে মেটালিক অক্সাইড মানে বেস, তার মানে সল্ট প্লাস H2O। আর বেসের সাথে সেটাও তাই, সল্ট প্লাস H2O, বোঝা গেল? আর এবার অ্যাসিড আর বেসের সাথে রিয়াকশান দেখি। অ্যাসিড আর বেসের রিয়াকশান কি হচ্ছে, সেখানেও কিন্তু সল্ট প্লাস H2O, কিন্তু এখানে কি হিট রিলিজ হচ্ছে, কি রিলিজ হচ্ছে, হিটটা কিন্তু এখানে এক্সোথার্মিক, বোঝা গেল? তাহলে এই যে এই রিয়াকশানগুলো যে আলোচনা করলাম, এটাই কিন্তু আমি একটা শর্টকাটে এখানে কিন্তু দিয়েছি। যদি এই চারটা ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু ওই রিয়াকশানগুলো এমনি মনে থাকবে। পরবর্তীকালে আমি ডিটেলে আলোচনা করেছি, কিন্তু এখানে একটা চার্টের মাধ্যমে কিন্তু দিয়েছি, বোঝা গেল? নেক্সট দেখো পিএইচ স্কেল সম্পর্কে আলোচনা করব। পিএইচ স্কেলের আমাদের অ্যাসিডিক হয়, বেসিক হয়, নিউট্রাল হয়। এবার দেখো এখানে পিএইচ স্কেল দেওয়া আছে, তো পিএইচ এটা হলো মাঝখানে হলো 7, আর এদিকে 0, এদিকে 14। তো যেটা 7-এর থেকে যদি কম হয় সেটা হলো কিন্তু অ্যাসিড হয়, আর 7-এর থেকে বেশি সেটা হলো বেস। এবার 7-এর থেকে কম সেগুলো কিন্তু H+ যদি বেশি দেয় তাহলে পিএইচ কিন্তু কম। দেখো এখানে লিখেছি H+ বেশি, তাহলে পিএইচ কিন্তু কম। আর 7-এর বেশি যেগুলো বেস থাকবে সেগুলো কিন্তু H+ দেবে না, কম দেবে, কিন্তু তার মানে পিএইচ বেশি, বুঝে গেল? পিএইচ মানে কিন্তু পাওয়ার অফ হাইড্রোজেন, কি পাওয়ার অফ হাইড্রোজেন। তাহলে অ্যাসিডিক মানে 7-এর থেকে কম, বেসিক মানে 14, মানে 14-র কাছাকাছি যেটা হলো 7-এর থেকে বেশি, আর নিউট্রাল মানে পিএইচ 7, বোঝা গেল? এখানে কিছু দেওয়া আছে পিএইচ A, B কিছু এমনি সাবস্টেন্সের। এবার দেখো এর মধ্যে বুঝতে হবে যে কোনটা বেশি স্ট্রং, কোনটা বেশি উইক। দেখো A7 যেহেতু, তাহলে এটা কিন্তু বলতে পারি আমরা নিউট্রাল, তাই না? এবার বিটা হলো 2 আছে, 2টা কিন্তু অ্যাসিডিক বেশি। এবার সেটা স্ট্রং না উইক সেটা দেখতে হবে, তাহলে এটা হলো স্ট্রং অ্যাসিড। এবার 5টাও কিন্তু অ্যাসিড হয়, কিন্তু 5 যেহেতু 7-এর কাছাকাছি, তো তাই জন্য এটা কিন্তু উইক অ্যাসিড। এবার 9 আর 11-র মধ্যে দেখো 9 যেটা সেটা হলো বেস, কিন্তু উইক বেস। আর 11টা যেহেতু 14-র দিকে যাচ্ছে বেশিরভাগ, তাহলে এটা কিন্তু একটা স্ট্রং বেস, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এবার দেখো এভরিডে লাইফে আলোচনা করেছিলাম কয়েকটা, যে কিছু কিছু ছিল এভরিডে লাইফে। তো এভরিডে লাইফে আমাদের স্টোমাকে কি হয়, এই যে আমরা জানি HCl যদি আমাদের এক্সেস হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা পেটে ব্যথা অনুভব হয়। তো এই এক্সেস HClটা কি অ্যাসিডিক। এবার এটা কি করে, তখন কিন্তু এই পেপসিন যেটা এনজাইম থাকে আমাদের, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। এবার এই HClটাকে কিন্তু আমরা নিউট্রাল করার জন্য এখানে কি ব্যবহার করব, অ্যান্টাসিড MgOH2। কি ব্যবহার করব, MgOH2। তাহলে এখানে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো MgOH2, এর পিএইচটা হলো 10। এটা কিন্তু একটা বেস হিসেবে কাজ করছে। তাহলে এই স্টোমাকে যে এক্সেস HClটা সেটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে, আমাদের পেনটা কমে যায়। তো তারপরে আছে দেখো অ্যান্টের ক্ষেত্রে কিন্তু অ্যান্ট কি রিলিজ করছে, ফর্মিক অ্যাসিড, বা সেটাকে মিথানোয়িক অ্যাসিডও বলতে পারি। তো এবার মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডকে যদি নিউট্রাল করতে চাই, তাহলে কিন্তু আমাদের ড্রাগ প্ল্যান্ট একটা আছে যেটাকে বেস হিসাবে, সেটার লিপটাকে যদি আমরা ইউজ করি বেস হিসাবে, সেটা কিন্তু আমাদের ব্যথা অনেক ক্ষেত্রেই কমে যায়। তারপরে দেখো একটা নিটেল প্ল্যান্ট আছে, নিটেল প্ল্যান্টেও কিন্তু আমাদের মিথানোয়িক অ্যাসিড কিন্তু রিলিজ করে। ওর স্টিং যেগুলো, নিটেল স্টিং যেগুলো, সেগুলো কিন্তু মিথানোয়িক অ্যাসিড রিলিজ করে। এবার সেটাকেও যদি লিফ অফ ডগ প্ল্যান্ট দিয়ে যদি আমরা ওটাকে
নিউট্রালাইজ করতে চাই তো করতে পারবো। নেক্সট দেখো হিউম্যান বডি। এবার হিউম্যান বডিতে আমাদের পিএইচ থাকে 7 থেকে 7.8, মানে স্লাইটলি একটু বেসিক থাকে নিউট্রাল থেকে, বোঝা গেল? 7 থেকে 7.8। এবার এই পিএইচগুলো কিছু ক্ষেত্রে মনে রাখতে হয়, কারণ এগুলো থেকেও কোশ্চেন থাকে। তারপরে দেখো অ্যাসিড রেন যেটা বলা আছে, অ্যাসিড রেনের কিন্তু পিএইচ কী হয়, লেস দেন 5.6, 5.6-এর থেকে কিন্তু কম হয়, তখনই কিন্তু রেনটা কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। তারপরে দেখো বাচ্চাদের অনেক সময় কী হয়, দাঁত পড়ে যায়, তাই না? তাহলে টুর দিকে, এই যে টুর দিকে হচ্ছে, তাহলে সেটা কিন্তু টুর দিকেটা তোমার হলো এই যে পিএইচটা লেস দেন 5.5 হয়ে যায়, কত হয়ে যায়, লেস দেন 5.5। আর এই টুতে যে আমাদের এনামেল যেটা আছে, এনামেল সেটা হলো কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম ফসফেট। এই এনামেলটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, বোঝা গেল? তারপরে গ্যাস্ট্রিক জুস যেটা, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হলো 1.2। তারপরে লেমন জুস যেটা, তার পিএইচ হলো 2.2। পিওর ওয়াটার যেটা, তার পিএইচ হলো 7.0। আর ব্লাড যেটা আমরা বলি, ব্লাডের হলো 7.4। 7.4টা কিন্তু একটু বেশি, তাই না? আর পিওর ওয়াটার যেটা 7.0, ওটা মানে নিউট্রাল। এটা কি পিএইচ, নিউট্রাল, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। নেক্সট হলো দেখো ব্লাড যেটা বললাম 7.4। তারপরে NaOH যেটা সলিউশন, সেটার হলো পিএইচ 14.0, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেসিক সলিউশন। এবার এখানে কিছু সল্ট আছে, তো সেই সল্টগুলো অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল কিনা আমরা একটু দেখে নেব। অনেক ক্ষেত্রে এক্সাম্পলও থাকে। অ্যাসিডিক সল্ট হলো NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে দেখো NH4 2SO4, এটাও কিন্তু অ্যাসিডিক। এটা অ্যাসিডিক সল্ট কী করে তৈরি হচ্ছে, স্ট্রং অ্যাসিড প্লাস বেস উইক, মানে যদি অ্যাসিডটা স্ট্রং হয় তাহলে কিন্তু বেসটা উইক থাকছে, জন্যই এখানে অ্যাসিডিক সল্ট। আবার দেখো উইক অ্যাসিডের সাথে যদি আমরা বেসটা স্ট্রং দিই তাহলে কিন্তু একটা বেসিক সল্ট তৈরি হচ্ছে, Na2CO3 আর যে CH3COO Na। তারপরে নিউট্রালের ক্ষেত্রে দেখো KCl, K2SO4, NaNO3, NaCl, এগুলো কিন্তু স্ট্রং অ্যাসিডও স্ট্রং বেসও, তাই জন্যই কিন্তু এটা কিন্তু নিউট্রাল হিসেবে হচ্ছে, মানে দুজনেই রিয়াকশান করছে। যেমন বলি না হাড্ডাহাড্ডি লড়াই, সেরকম হলো নিউট্রালের ক্ষেত্রে। তো দেখো এখানে কিছু কেমিক্যাল আছে যেগুলো কমন সল্ট থেকে ফর্ম হয়। এই কেমিক্যালগুলোর নাম কিন্তু খুবই আসে, একটা ম্যাচ দ্য ফলোয়িং বলে অপশানে থাকে। তো কস্টিক সোডা বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা বললাম কাপড় কাচা সাবান। তো এইটা কি করে ফর্ম হচ্ছে দেখে নিই একবার। দেখো এখানে 2NaCl প্লাস 2H2O। NaCl যেটা সল্ট আমরা জানি, লবণ আমাদের টেবিল সল্ট, সেটার সাথে যদি H2O যদি অ্যাড করি, সেখানে হলো NaOH, কাপড় কাচা সোডা বা কস্টিক সোডা ফর্ম করছে। তার সাথে ক্লোরিন গ্যাস হচ্ছে, H2 গ্যাসও রিলিজ করছে, হলো। তারপরে ব্লিচিং পাউডার যেটা আমাদের দৈনন্দিন ব্যবহার করি ব্লিচিং, সেটা কিন্তু Cl2 যেটা ক্লোরিন, তার সাথে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা মিলে কিন্তু ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যেটা CaOCl2 প্লাস H2O। CaOCl2টাই হলো ব্লিচিং পাউডারের সংকেত, এর ফুল ফর্ম হলো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। তারপরে আছে দেখো বেকিং সোডা। বেকিং সোডা যে আমরা এই যে ময়দা, এই যে কেক, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করছি, তো সেই বেকিং সোডাটা কি করে ফর্ম হচ্ছে, NaCl যেটা সল্ট আমাদের টেবিল সল্ট, সেটার সাথে H2O প্লাস CO2 আর তার সাথে কিন্তু অ্যামোনিয়া, তাহলে NH4Cl এখানে। আর সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, তাহলে বেকিং সোডার আরেকটা নাম কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। এখানে দেখো আর দুটো আছে ওয়াশিং সোডা, যেটা হলো ওয়াশিং সোডাও কিন্তু আমরা Na2CO3 তার সাথে 10H2O, সেই দুটো মিলে কিন্তু তৈরি হয় Na2CO3.10H2O, এইটা হলো ওয়াশিং সোডা। আর প্লাস্টার অফ প্যারিসটা কি, CaSO4 যেটা ক্যালসিয়াম সালফেট, তার সাথে হাফ H2O প্লাস আবার 1.5 H2O, দুটো মিলে কিন্তু এখানে প্লাস্টার অফ প্যারিস যেটা, সেটা কিন্তু ফর্ম করছে। এবার এই যে যখন মানে ক্যালসিয়াম সালফেটের সাথে হাফ H2O, সেটা কিন্তু প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এবার যখন তার সাথে 1.5 H2O যোগ হচ্ছে, তখন কিন্তু সেটা কি তৈরি করছে, জিপসাম, CaSO4 2H2O, বোঝা গেল? তো এই যে অনেক ক্ষেত্রে এই সংকেতগুলো জিজ্ঞেস করে, প্লাস্টার অফ প্যারিসের সংকেত হাফ H2O, তারপর ওয়াশিং সোডা 10H2O, এরকমভাবে কলাম দিয়ে ম্যাচ দ্য কলাম দিয়ে ব্লিচিং পাউডার, কস্টিক সোডা, লাইম ওয়াটার, তারপরে বেকিং সোডা, এগুলোর কিন্তু দেয়। এবার এরপরে যদি কোশ্চেন আনি তো তখন দেখতে পাবে যে কী ধরনের কোশ্চেনগুলো করে। তো
আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি একটা কুইক রিভিশন হবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে জানাবে। ধন্যবাদ।